আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমাদের রুটিন অনুযায়ী হিসাব বিজ্ঞান প্রথম পত্র ক্লাস। তো তোমাদের সাথে প্রথম পত্রের গত ক্লাসে রেয়ামিল নিয়ে আমরা একদম বেসিক থেকে আলোচনা করেছিলাম যে রেয়ামিলে কি আসে কি না আসে, এবং সেটা আমাদের 1 নম্বর ক্লাস ছিল। আজকে হচ্ছে আমাদের 2 নম্বর ক্লাস। আজকে 2 নম্বর ক্লাসে আমরা আরো আপডেট কিছুটা জানবো। তো সবাই একটু ক্লাসে জয়েন করে ফেলো এবং ক্লাসটা একটু শেয়ার করে দাও। সবাই একটু ক্লাসে জয়েন করে ফেলো এবং ক্লাসটা একটু শেয়ার করে দাও। আর তোমরা তোমাদের ফ্রেন্ডসদের একটু ক্লাসে মেনশন করে দিও। আমাদের অনেকদিন যাবত ফ্রি ক্লাস চলছে, ইনশাআল্লাহ আরো কিছুদিন চলবে। আচ্ছা, সবকিছু যদি ক্লিয়ার হয় আমাকে একটু জানাও। সবকিছু ক্লিয়ার হলে আমাকে একটু জানাও। সবকিছু যদি ক্লিয়ার বুঝো আমাকে একটু জানাও। আজকে হচ্ছে আমাদের রেয়ামিলের ক্লাস 2। আমরা গত ক্লাসে 1 করেছিলাম, আজকে হচ্ছে আমরা 2 নম্বর ক্লাস করব। যদি আমার ভয়েস ক্লিয়ার থাকে একটু ক্লিয়ার লেখা দাও, তাহলে আমরা ক্লাস শুরু করে দিব। ওকে, ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ। ওকে, তো আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। সবাই একটু জয়েন করে ফেলেন। হ্যাঁ, সবাই একটু রেসপন্স করেন। আমরা এখন ক্লাস শুরু করে দিচ্ছি। সবাই একটু রেসপন্স করেন যে আমাদের কথাবার্তা সবকিছু ক্লিয়ার শুনতেছি কিনা। ভুরসা ওয়ালাইকুম আসসালাম, বিপুল হোসেন ওয়ালাইকুম আসসালাম, তানজিন ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো চলো আমরা আমাদের বিস্তারিত আলোচনা আমরা করে ফেলি। আচ্ছা, তোমরা আগে সবাই একটু বলো তো দেখি, আমরা যে রেয়ামিল করেছিলাম গত ক্লাসে আমরা কি শিখেছিলাম, যে আসলে প্রকৃত পক্ষে রেয়ামিলের ডেবিট পাশে কোনগুলো বসে, ক্রেডিট পাশে কোনগুলো বসে, একটু কমেন্টে জানাও তো দেখি। যে আমরা তো জানি যে আমাদের অনেকগুলা খতিয়ানের দফা থেকে আমাদের রেয়ামিলে কি করতে হয়, ট্রান্সফার করতে হয়। এখন এই রেয়ামিলের খতিয়ানের দফাগুলো কোন কোন দফাগুলো রেয়ামিলের ডেবিট পাশে বসে, কোন কোন দফাগুলো রেয়ামিলের ক্রেডিট পাশে বসে, এটা আমরা প্রথম ক্লাসে ভালো করে জেনে আসছি। আমি তোমাদের কাছ থেকে একটু জানতে চাই যে আসলে তোমাদের মনে আছে কিনা, আমাকে একটু কমেন্টে জানাও। ওকে, তাহলে আমরা একটু দেখে আসছি। দেখো, আমরা কোন কোন দাখিলাগুলো রেয়ামিলের ডেবিট পাশে বসে এবং কোন কোনগুলো ক্রেডিট পাশে বসে আমরা গত ক্লাসে জেনে আসছি। একটু মনে করে দিচ্ছি। সবসময় মনে রাখতে হবে, সম্পদ, খরচ বা ব্যয় এবং উত্তোলন রেয়ামিলের ডেবিট পাশে বসবে, আয়, দায়, মূলধন রেয়ামিলের ক্রেডিট পাশে বসবে। যারা আমাদের 1 নম্বর ক্লাসটা দেখো না, অবশ্যই দেখে নিবা। 1 নম্বর ক্লাসে আমরা সম্পূর্ণ মুখস্থ ছাড়া রেয়ামিল কিভাবে করতে হবে সেটা আমরা শিখে আসছি, এবং কোন কোন দাখিলাগুলো রেয়ামিলে অন্তর্ভুক্ত হয় না সেগুলো নিয়ে আমরা সুন্দর করে আলোচনা করেছিলাম গত ক্লাসে। এবং আমরা একটা কি করেছিলাম, একটা অঙ্ক আমরা লাইভে সমাধান করেছিলাম। তো আমাদের এই অপশনটা একটু বাকি ছিল, যেটা আমরা আজকে একটু আলোচনা করে আমরা 2টা অঙ্ক সলভ করব, এবং তোমাদেরকে মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় লেনদেন রেয়ামিলে যে আসে, মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় লেনদেন কিভাবে সহজে সমাধান করা যায়, একদম সিম্পল ভাবে তোমরা কিভাবে পারবা প্রকৃত বেসিক থেকে, সেটা আজকে ক্লাসেও থাকবে ইনশাআল্লাহ। ওকে ওকে, যারা ক্লাস করেছে একটু খেয়াল রাখবো। আচ্ছা, এখন আমি তোমাদেরকে বুঝাই। দেখো, আমরা এই নোটটা আমাদের বাকি ছিল, একটু জাস্ট নোটটা আমি একটু জাস্ট তোমাদের সাথে আলোচনা করতেছি, খেয়াল করো। ওকে, যারা নিউ হেড হয়েছে কোনো সমস্যা নেই, আমাদের ক্লাসটা ইউটিউবে আছে, ইউটিউব থেকে দেখে নিবা, ঠিক আছে। আর নরমালি কিন্তু তোমরা জানো যে রেয়ামিলে কি কি আসে না, এগুলো হচ্ছে রেয়ামিলে আসে না। এগুলো আসলে একটা মুখস্থ বিদ্যা ছিল। তো কেন আসে না, কি কারণে আসে না, আমি গত ক্লাসে বলেছি। এবং যদি তোমাদের যত ধরনের রেয়ামিলে আসে না, রেয়ামিলে কোন কোন এন্ট্রিগুলো আসে না, যত ধরনের তোমাদেরকে পেজ দেখ অথবা যত কঠিন প্রশ্ন করুক না কেন, তোমরা বুঝতে পারবা। গত ক্লাসে আমি এমন ভাবে বেসিক থেকে বুঝাইছি, শুধুমাত্র এই অল্প করে এন্ট্রি না,
এগুলা কেন আসে না প্রকৃত নিয়ম সহ, এবং আমি আরো বিস্তারিত ভাবে আলোচনা করেছি, যেন তোমাদের যে কোনো ভাবে প্রশ্ন করলো তুমি বলতে পারো যে র্যামিলে কোন দাখিলাগুলো আসে এবং কোন দাখিলাগুলো আসে না। তারপরে আমরা র্যামিল সলভ করেছি। আচ্ছা, তাও তোমরা গত ক্লাসটা একটু দেখে নিবা, ইউটিউব চ্যানেল আছে ইনশাআল্লাহ, আমি লিংক দিয়ে দিব। আচ্ছা, যারা নতুন জয়েন হয়েছে তো সবাইকে ওয়েলকাম। ওকে, এখন দেখো তো তোমরা এই নোটটা কি জানতা কিনা সবাই? ক্লাস 10 এ যারা র্যামিল পড়তা, দেখো দেখো কি বলা আছে, যদি র্যামিলে সমন্বিত ক্রয় থাকে, এই যে বিষয়টা, যদি র্যামিলে সমন্বিত ক্রয় থাকে তাহলে র্যামিলে সমাপনী মজুদ পণ্য আসবে। মানে হচ্ছে যদি র্যামিলে সমন্বিত ক্রয় থাকে তাহলে সমাপনী মজুদ পণ্য র্যামিলে আসবে, ঠিক আছে? প্রারম্ভিক মজুদ পণ্য র্যামিলে আসবে না, প্রারম্ভিক মজুদ পণ্য র্যামিলে আসবে না, এবং সমন্বিত ক্রয় র্যামিলে ডেবিট পাশে বসবে। আমরা কিন্তু এই রুলসটা সবাই মুখস্থ করে জানি। এখন এই রুলসটা সবাই কি করি? আমরা মুখস্থ জানি। এখন এই রুলসটা আমি তোমাদেরকে জাস্ট একটু মানে প্র্যাকটিক্যাল বুঝিয়ে দিব যে আসলে সমন্বিত ক্রয় থাকলে র্যামিলে সমাপনী মজুদ পণ্য কেন আসে না। ঠিক আছে, আমি জাস্ট একটু বুঝিয়ে দিব, একটু খেয়াল করো। সমন্বিত ক্রয় থাকলে র্যামিলে কেন সমাপনী মজুদ পণ্য আসে, প্রারম্ভিক মজুদ পণ্য কেন আসে না। এবং নরমালি আমরা কিন্তু জেনে আসছি যে নরমাল হিসাব, একদম নরমাল ভাবে সমাপনী মজুদ পণ্য র্যামিলে আসে, ঠিক আছে? কিন্তু যদি র্যামিলের ভিতরে সমন্বিত ক্রয় থাকে সেই ক্ষেত্রে উল্টা হয়, সমাপনী মজুদ পণ্য র্যামিলে আসে, প্রারম্ভিক মজুদ পণ্য র্যামিলে আসে না। আমরা এটার একটা পরীক্ষা করব আজকে। আচ্ছা, তো প্রথমে আমি আগে সমন্বিত ক্রয় সম্পর্কে আমাকে জানতে হবে। আসলে সমন্বিত ক্রয় জিনিসটা কি? সমন্বিত ক্রয় হচ্ছে তুমি যে তোমার যে আগে প্রারম্ভিক মজুদ পণ্য ছিল তার সাথে তুমি যে পরিমাণ পণ্য ক্রয় করেছো ওইখান থেকে তোমার অব্যবহৃত অথবা সমাপনী মজুদ পণ্য বাদ দিলে যে ক্রয়টা পাওয়া যায়, অর্থাৎ বাৎসরিক ক্রয় হিসাবে আমরা যে খরচটা দেখাই। আবার বলতেছি, আমরা একটা প্রতিষ্ঠানের একটা হিসাবকালে বাৎসরিক ক্রয় হিসাবে একটা খরচ দেখাই না? ক্রয় হিসাবে আমরা একটা কি যে খরচটা দেখাই, ওই খরচটাকে মূলত বলা হয় সমন্বিত ক্রয়। তাহলে ক্রয় হিসাবে যখন আমরা দেখাই, খেয়াল করে দেখো, আমরা প্রারম্ভিক মজুদ পণ্যের সাথে যখন নতুন কিছু ক্রয় করি সেটা যোগ হয়, এবং সমাপনী মজুদ পণ্য বাদ দিলে আমাদের এখানে যে ক্রয়টা বের হয় এটাকে বলা হয় মূলত সমন্বিত ক্রয়। ঠিক আছে, সমন্বিত ক্রয়। সেজন্য আমাদের সমন্বিত ক্রয়ের সূত্রকে একটু খেয়াল করে দেখো, বা আমরা সমন্বিত ক্রয়টা কিভাবে বের করব, মানে আমরা একটু খেয়াল করে দেখো। প্রথম হচ্ছে আমাদের প্রারম্ভিক মজুদ। কি প্রারম্ভিক মজুদ? প্রারম্ভিক মজুদ কত আমাদের? 15,000 টাকা। আমি কিন্তু এটা দিয়ে প্রমাণ করে দিব যে তোমার এই রুলসটা কেন আসে না, এই রুলসটা প্রমাণ করে দিব, ঠিক আছে? তারপর হচ্ছে যোগ, হচ্ছে নিট ক্রয়। যোগ কি? নিট ক্রয়। নিট ক্রয় বলতে হচ্ছে তোমার ফেরতের সবকিছু আসবে, যদি ক্রয় ফেরত থাকে অথবা অলিখিত ক্রয় থাকে সবগুলাই যোগ বিয়োগ করে। নিট ক্রয় মানে কি? ক্রয়ের সাথে যদি ক্রয় বাড়ে এরকম কিছু যোগ হবে, কমলে বিয়োগ হবে, সবকিছু করার পরে নিট ক্রয় হয়। তাহলে খেয়াল করো, আমাদের ক্রয়ের সাথে মনে হয় না আর কিছু আছে, সেজন্য আমাদের এটাই কি নিট ক্রয়। 80,000 টাকা আমাদের কি নিট ক্রয়, তাহলে হচ্ছে 80,000 টাকা। এটা যোগ করার পর আমাদের কত হলো? 95,000 টাকা। ঠিক আছে, এখান থেকে আমরা বাদ দিব হচ্ছে সমাপনী মজুদ। সমাপনী মজুদ, ঠিক আছে? সমাপনী মজুদ কত আমাদের? সমাপনী মজুদ 13,000 টাকা। তাহলে এখান থেকে 13,000 টাকা যদি আমরা বাদ দেই তাহলে আমাদের কত হইতেছে ব্যালেন্স? 82,000 টাকা। এখন খেয়াল করো, এই 82,000 টাকা হচ্ছে কি আমার সমন্বিত ক্রয়। 82,000 টাকা আমার কি সমন্বিত ক্রয়। সমন্বিত ক্রয়। এখন আমরা নরমালি জানি প্রারম্ভিক মজুদ পণ্য র্যামিলের ডেবিট পাশে বসে, কারণ এটা হচ্ছে খরচ, এবং ক্রয় র্যামিলের ডেবিট পাশে বসে, এটা একটা খরচ। এবং সমাপনী মজুদ পণ্য আমাদের র্যামিলে বসে না। কেন বসে না? কারণ ক্রয় এবং প্রারম্ভিকের ভিতরে সমাপনী মজুদ পণ্য অন্তর্ভুক্ত থাকে। আবারও ভালো করে প্রথম ক্লাসের কথা, ক্রয় এবং সমাপনীর ভিতরে, ক্রয় এবং প্রারম্ভিকের ভিতরে দেখো 15 আর হচ্ছে 80, 95,000 টাকা। এই 95,000 টাকার ভিতরে কিন্তু সমাপনী মজুদ পণ্য অন্তর্ভুক্ত থাকে। কেন? কারণ ক্রয় এবং প্রারম্ভিক মজুদ পণ্য থেকে যে অংশটা বেঁচে যায় সেটা হচ্ছে সমাপনী মজুদ পণ্য, ঠিক আছে, বা অবিকৃত মজুদ পণ্য। তাহলে কি? তাহলে ক্রয় এবং সমাপনীর ভিতরে এটা ইনক্লুড ছিল। সেই জন্য যখন অঙ্কে প্রারম্ভিক র্যামিলে ডেবিট পাশে যাবে, ক্রয় র্যামিলে ডেবিট পাশে যাবে, সেই ক্ষেত্রে সমাপনী মজুদ পণ্য র্যামিলে আসার কোনো প্রয়োজন নেই, কারণ তার ব্যালেন্স নিয়ে অলরেডি প্রারম্ভিক মজুদ পণ্য এবং ক্রয় র্যামিলের ভিতরে অন্তর্ভুক্ত আছে। বুঝছো? এটা আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম।
এখন উল্টা যে বিষয়টা, আমি কিন্তু আরো অনেক কিছু নিয়ে আলোচনা করবো, তোমরা কিন্তু কন্টিনিউ ক্লাসটা একটু খেয়াল করো। এই বিষয়গুলো যখন তুমি জানবা তোমার অ্যাডমিশন পরীক্ষায় অথবা বিভিন্ন বড় বড় কম্পিটিশন পরীক্ষায় তোমার কিন্তু মানে যদি কোনো অঙ্কের পেজ দেয় সেক্ষেত্রে তুমি কিন্তু সহজে সমাধান করতে পারবা, ভুল হওয়ার সম্ভাবনা একটু থাকবে না। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, যদি আমরা কিন্তু মুখস্থ জানি যে যদি আমাদের রেয়ামিলের ভিতরে, একটু খেয়াল করে আমি একটু মার্ক করে দিচ্ছি, এখন যদি রেয়ামিলের ভিতরে সমন্বিত করে থাকে, ধরো রেয়ামিলের ভিতরে কি, রেয়ামিলের ভিতরে কোথাও সমন্বিত করে আছে, ঠিক আছে, কোথাও কি সমন্বিত করে আছে, সেই ক্ষেত্রে কি হয় জানোনি, সেই ক্ষেত্রে হচ্ছে তোমার প্রারম্ভিক মজুদ পণ্য আসে না, প্রারম্ভিক মজুদ পণ্য আসে না, এটা তোমরা জানো। এবং এখানে কি আসে, সমাপনী মজুদ পণ্য চলে আসে। এটার কারণটা কি একটু খেয়াল করে দেখো, আমি একটু বুঝাই। দেখো আমি একটু বুঝাই, খেয়াল করো। আমি প্রথম স্টেপে বলতেছি, যখন রেয়ামিল নরমাল থাকে, একবারে নরমাল, সেই ক্ষেত্রে প্রারম্ভিক মজুদ পণ্য 15,000 টাকা রেয়ামিলে আসে। ধরো আমি রেয়ামিলে ডিপোজিট রাখলাম 15,000 টাকা, এটা আসবে অবশ্যই, কারণ খরচ। এর পরবর্তীতে নিট ক্রয় অবশ্যই আসবে, কারণ ক্রয় খরচ, এটা রেয়ামিলে ডিপোজিট আসবে কত, 80,000 টাকা, ঠিক আছে। সেক্ষেত্রে সমাপনী আর আসবে না। তাহলে ডেবিট পাশে কত আসলো, 95,000 টাকা আসলো। কত আসলো, 95,000 টাকা আসলো, ঠিক আছে। এটা কিন্তু নরমাল, যখন আমাদের অঙ্কে প্রারম্ভিক মজুদ পণ্য ক্রয় থাকে এবং সমাপনী মজুদ পণ্য থাকে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই প্রারম্ভিক মজুদ পণ্য ডেবিট পাশে খরচ, ক্রয় খরচ ডেবিট পাশে যায়। সেক্ষেত্রে আমাদের ডেবিট পাশে তাদের ব্যালেন্স কত আসতেছে, 95,000 টাকা। এখন যদি ধরো উল্টা হয় বিষয়টা, ধরো সমন্বিত ক্রয়টা রেয়ামিলের ভিতরে আছে, সেই ক্ষেত্রে এই প্রারম্ভিক মজুদ পণ্য এবং ক্রয় কেন আসবে না, একটু খেয়াল করে দেখো। সেক্ষেত্রে প্রারম্ভিক মজুদ পণ্য এবং ক্রয় কেন আসবে না, কারণ সমন্বিত ক্রয় ব্যালেন্স হচ্ছে 82,000 টাকা। কত, 82,000 টাকা। সমন্বিত ক্রয় ব্যালেন্স কত, 82,000 টাকা। তাহলে সমন্বিত ক্রয় যখন থাকে তখন কি আসে, অবশ্যই সমাপনী মজুদ পণ্য আসে। আর যেহেতু সমাপনী মজুদ পণ্য আসবে, তখন সমাপনী মজুদ পণ্য ব্যালেন্স কত, 13,000 টাকা, ঠিক আছে। দেখো তাহলে কত হচ্ছে, 95,000 টাকা। মূল কথা হলো ঘুরাঘেরা কিন্তু একই বিষয়, মূল কথা কি, ঘুরাঘেরা একই বিষয়। রুলস তুমি যেটাই ফলো করো, তোমার ব্যালেন্স কিন্তু ডেবিট পাশে এই পণ্য বাবদ কিন্তু 95,000 টাকা আসবে। যদি রুলস এটা ফলো করো, তোমার 95,000 টাকা আসবে। এখন কথা হচ্ছে, সমন্বিত ক্রয় থাকলে সমন্বিত ক্রয়ের রুলস ফলো করতে হবে। আর যদি তোমার সমন্বিত ক্রয় রেয়ামিলে না থাকে, তাহলে নরমাল আমরা যে রুলসটা ফলো করি সেটা আসবে। এখন প্রশ্নটা হচ্ছে তোমাদের, এইখানে এমনটা হওয়ার কারণ কি, কেন এরকমটা হলো এবং কেন মিলে গেল। দেখো, প্রথম কথা হলো, তুমি যে সমন্বিত ক্রয় কথা বলতেছো, ঠিক আছে, তুমি যে সমন্বিত ক্রয়ের কথা বলতেছো, একটু খেয়াল করে দেখো। আমি যখন সমন্বিত ক্রয় যখন আমার রেয়ামিলে ডেবিট পাশে আমি নিব, সমন্বিত ক্রয় যখন আমি রেয়ামিলে ডেবিট পাশে নিব, দেখো আমি সমন্বিত ক্রয় বের করতে আমি কি কি ব্যবহার করেছি দেখো তো। প্রারম্ভিক মজুদ পণ্য আমি যোগ করেছি, প্রারম্ভিক মজুদ কি করেছি, যোগ করেছি, এবং ক্রয়কে আমি যোগ করেছি। আর সমাপনী মজুদ পণ্য আমি কি করছি, বাদ দিচ্ছি। এই জন্য সমন্বিত ক্রয় নির্ণয় করার ক্ষেত্রে আমি যেগুলাকে যোগ দিচ্ছি সেগুলো রেয়ামিলে যাবে না। সমাপনী মজুদ পণ্যকে আমি যেহেতু বিয়োগ দিয়েছি, মানে বাদ দিচ্ছি সমন্বিত ক্রয় নির্ণয়ের ক্ষেত্রে, সেই জন্য সমন্বিত ক্রয় যাবে, সমাপনী মজুদ পণ্য যাবে। এই জন্য সমন্বিত ক্রয় 82,000, সমাপনী মজুদ পণ্য 13,000 টাকা যাওয়ার কারণে 95,000, আবার উল্টা রুলসে গেল তো 95,000 টাকা। মূলত এই কারণে আমাদের এই রুলসটা কি চেঞ্জ হয়ে গেছে। সমাপনী প্রারম্ভিক মজুদ পণ্য যখন আসে, ক্রয় আসে, তখন কি রেয়ামিলের সমাপনী মজুদ পণ্য আসে না। কেন, কারণ প্রারম্ভিক ক্রয় এবং ক্রয়ের মধ্যে, প্রারম্ভিক মজুদ পণ্য এবং ক্রয়ের মধ্যে সমাপনী মজুদ পণ্য অন্তর্ভুক্ত আছে, তার ব্যালেন্সটা। সমন্বিত ক্রয় আসলে কেন আসে, কারণ সমন্বিত ক্রয়ের ভিতরে সমাপনী মজুদ পণ্য ব্যালেন্সটা অন্তর্ভুক্ত নেই, সেই জন্য কি এটা সমাপনী মজুদ পণ্য আসে। এখন তুমি বলতে পারো, স্যার তাহলে ক্রয় এবং প্রারম্ভিক মজুদ পণ্য কেন আসবে না? ক্রয় এবং প্রারম্ভিক মজুদ পণ্য ব্যালেন্স আবার সমন্বিত ক্রয়ের ভিতরে অন্তর্ভুক্ত আছে। কিভাবে স্যার? এই যে যোগ করা, সেজন্য তারা দুজন আসে না। এবং তোমাদেরকে আরেক কথা বলে দেই, সমন্বিত ক্রয় আসলে যদি তোমার অঙ্কে ক্রয় ফেরত থাকে, সেটাও কিন্তু আসবে না। কেন আসবে না? কারণ ক্রয় ফেরত হচ্ছে নিট ক্রয় বের করতে তোমার প্রয়োজন হয়, তাহলে নিট ক্রয়ের সময় তো তুমি ক্রয় ফেরতের কাজ করেছো, সেই জন্য এটা আসবে না। আশা করি এই রুলসটা তোমরা বুঝতে পেরেছো। এই জন্য রুলসটা এরকম হয়েছে, বুঝছো? যে আসলে এটা একটা এটা আসলে একটা মুখস্থ রুলস দেওয়া হয়েছে, তো বিষয়টা প্রকৃতভাবে যেটা ঘটছে সেটা হচ্ছে এই বিষয়টা। ওকে, সবাই একটু ক্লিয়ার লিখে দাও। হ্যাঁ, ক্রয় ফেরত থাকলে ক্রয় থেকে বাদ দিতে হবে, নিট ক্রয়। সমন্বিত ক্রয়ের সূত্র কিন্তু প্রারম্ভিক মজুদ, নিট ক্রয়, এরপরে কি সমাপনী মজুদ। বুঝতে পেরেছো? ওকে।
যারা বুঝতে পেরেছো সবাই একটু ক্লিয়ার লিখে দাও, আমি পরবর্তীতে যাব। বুঝছো? সবাই একটু ক্লিয়ার লিখে দাও, একটু ক্লিয়ার লিখে দাও। আমি এখন তোমাদের সামনে আরো দুইটা রেয়ামিল সলভ করবো, এবং আজকে তোমাদের সামনে আমি তোমার মূলধন জাতীয় লেনদেন এবং মুনাফা জাতীয় লেনদেন বিষয়গুলো একদম এমন সহজ করে তুলবো ইনশাল্লাহ, বেসিক থেকে তোমরা সহজেই এটার আনসার করতে পারবে আজকের ক্লাসটা যদি দেখো। আচ্ছা, এখন আমাদের পরবর্তী স্টেপ একটু দেখো, তাহলে আমরা সমন্বিত ক্রয় ক নাম্বার বের করতে পারবো। ওকে, একটু খেয়াল করে দেখো, তাহলে সমন্বিত ক্রয় আমরা বের করে ফেলছি। দ্বিতীয় কথা বলছে দেখো, উপরোক্ত তথ্যের আলোকে আজাদ এন্টারপ্রাইজের রেয়ামিল প্রস্তুত করো। এখন তোমাদের মনে কিন্তু এরকম সময় অনেকটা প্রশ্ন আসে যে স্যার আমি তো ক নাম্বারে সমন্বিত ক্রয় পরিমাণ বের করেছি, তার মানে কি আমি রেয়ামিলের ভিতরে সমন্বিত ক্রয় লিখে ক্লাস করব, এই অঙ্কটা সমাধান করব? এটা অনেকে কিন্তু মনের প্রশ্ন চলে আসে যে স্যার ক নাম্বারে তো আমি সমন্বিত ক্রয় বের করছি, এখন রেয়ামিল করার সময় কি আমি সমন্বিত ক্রয় ধরে রেয়ামিল করব নাকি না? দেখো, আমি একটা কথা বলি, সমন্বিত ক্রয় যখন রেয়ামিলের ভিতরে থাকবে তখন তুমি রেয়ামিল করার সময় সমন্বিত ক্রয় ধরে করবা, কিন্তু যদি তোমাকে নরমালি ক নাম্বারে বের করতে বলে এটা কিন্তু সমন্বিত ক্রয় ধরে কিন্তু তুমি রেয়ামিল প্রস্তুত করতে পারবা না, কারণ সমন্বিত ক্রয় কিন্তু রেয়ামিলের অংশ না। মানে এখন সমন্বিত ক্রয় কি রেয়ামিলের অংশ না। কিন্তু আরেকটা প্রশ্ন আছে, যদি তারা ক নাম্বারে সমন্বিত ক্রয়ের পরিমাণ বলে, সেই ক্ষেত্রে যদি খ নাম্বার আবার বলে যে সমন্বিত ক্রয় অন্তর্ভুক্ত করে তুমি রেয়ামিল প্রস্তুত করো, সেই ক্ষেত্রে তুমি সমন্বিত ক্রয় রেয়ামিলের ভিতরে অন্তর্ভুক্ত করবা, এবং অন্তর্ভুক্ত করার সময় তোমার সমন্বিত ক্রয় রেয়ামিল অন্তর্ভুক্ত হলে যে বিষয়গুলো হয়ে থাকে সেই বিষয়গুলো তোমাকে খেয়াল রাখতে হবে। যেমন সমন্বিত ক্রয় রেয়ামিল অন্তর্ভুক্ত হলে তোমার প্রারম্ভিক মজুত পণ্য এবং ক্রয় আসবে না, এবং ক্রয় সংক্রান্ত যদি কোনো ফেরত টেরত থাকে সেগুলো আসবে না, শুধুমাত্র সমন্বিত ক্রয় এবং সমাপনী মজুত পণ্য রেয়ামিলে আসবে। সমন্বিত ক্রয় হচ্ছে খরচ, সেজন্য রেয়ামিল ডেবিট পাশে বসবে। সমাপনী মজুত পণ্য হচ্ছে সম্পদ, সেজন্য তখন সমাপনী মজুত পণ্য রেয়ামিল ডেবিট পাশে বসবে। এই হচ্ছে আমাদের প্রথম স্টেপ। এর পরবর্তীতে খেয়াল করে একটু দেখো, আমরা যদি এখন এখানে রেয়ামিল প্রস্তুত করি, আমরা জানি রেয়ামিলের রুলস কি। রেয়ামিলের রুলস হচ্ছে সম্পদ খরচ উত্তোলন ডেবিট হবে, আয় দায় মূলধন ক্রেডিট হবে। আমি কিন্তু তোমাদেরকে বারবার বলছি যে দেখো, এটা হচ্ছে মূলধন, ঠিক আছে? মূলধন কোন পাশে বসবে? অবশ্যই ক্রেডিট পাশে বসবে, ঠিক আছে? মূলধন কোন পাশে বসবে? অবশ্যই কোন পাশে বসবে? ক্রেডিট পাশে বসবে, ঠিক আছে? সিআর দিয়ে আমি ছোট করে ক্রেডিট পাশে বসবে। উত্তোলন কোন পাশে বসবে? ডেবিট পাশে বসবে, কারণ এখানে রুলসে তোমাদের লেখা আছে, এভাবে কিন্তু হয়েছে। দেখো, আয় দায় মূলধন ক্রেডিট, সম্পদ খরচ ব্যয় উত্তোলন ডেবিট, উত্তোলন ডেবিট, মূলধন ক্রেডিট। এরপর দেখো হাতে নগদ। আচ্ছা বলো তো, হাতে নগদ কোন পাশে বসবে? হাতে নগদ অবশ্যই ডেবিট পাশে বসবে। আচ্ছা, হাতে নগদ যে ডেবিট পাশে বসবে, এটা কি হাতে নগদের পরিচয় না? হাতে নগদের পরিচয় না। হাতে নগদ ডেবিট পাশে বসার কারণ হচ্ছে সে কি, হাতে নগদ হচ্ছে একটা সম্পদ, সম্পদ রেয়ামিল কোন পাশে বসে? ডেবিট পাশে বসে, সেজন্য এটা ডেবিট পাশে বসবে। প্রারম্ভিক মজুত পণ্য রেয়ামিলের ডেবিট পাশে বসবে, এটা খরচ। প্রাপ্য হিসাব সম্পদ রেয়ামিলের ডেবিট পাশে বসবে। প্রদয় হিসাব দায় রেয়ামিলের ক্রেডিট পাশে বসবে। মুনিহারির কথা আমি তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম যে মুনিহারি হচ্ছে একটা খরচ, তো এই খরচের সবসময় প্রারম্ভিকটা আসবে, সমাপনীটা আসবে না, কারণ প্রারম্ভিক মুনিহারির ভিতরে সমাপনী মুনিহারি ইনক্লুড দেওয়া থাকে, সেজন্য এটা আমাদের খরচ ডেবিট পাশে আসবে, আর এটা রেয়ামিলে আসবে না। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপর হচ্ছে 10% বিনিয়োগ। কোথাও বিনিয়োগ করলে এটা হচ্ছে আমাদের জন্য সুবিধা, আমরা এখান থেকে সুবিধা বুক করবো, সেজন্য এটা আমাদের জন্য সম্পদ। সম্পদ কোন পাশে বসে? ডেবিট পাশে বসবে। পণ্য ক্রয় খরচ ডেবিট পাশে বসবে। বিক্রয় হচ্ছে আমাদের জন্য আয়, আয় কোন পাশে বসে? ক্রেডিট পাশে বসবে। সমাপনী মজুত পণ্য আমাদের রেয়ামিলে আসবে না, ঠিক আছে? এটা আমাদের নরমাল রুলস অনুযায়ী হবে। ব্যাংক জমা হচ্ছে সম্পদ, ডেবিট পাশে বসবে। শিক্ষানবিশ সালামি হচ্ছে আয়, আমাদের ক্রেডিট পাশে বসবে। শিক্ষানবিশ সালামি নিয়ে কিন্তু আমি জাবেদার সময় সুন্দর করে বুঝিয়েছি যে আসলে শিক্ষানবিশ সালামিটা কি। এরপর হচ্ছে কুঋণ সঞ্চিতি, আমাদের কি পাশে বসবে? ক্রেডিট পাশে বসবে। আচ্ছা, কুঋণ বা কুঋণ সঞ্চিতি বিষয়টা তোমরা কিন্তু অনেকে এটা নিয়ে ভয় পাও। তো কুঋণ সঞ্চিতি আমি বলে দিচ্ছি, রেয়ামিলে যে কুঋণ সঞ্চিতি থাকে এটাকে বলা হয় বিপরীত। কি বলা হয়? বিপরীত। বুঝছো? বিপরীত খরচ মনে রাখতে হবে। রেয়ামিলে যে কুঋণ সঞ্চিতি থাকে এটা হচ্ছে পুরাতন কুঋণ সঞ্চিতি, ঠিক আছে? পুরাতন কুঋণ সঞ্চিতি হচ্ছে বিপরীত খরচ, যেটা খরচের বিপরীত পাশে বসে। তো খরচ নরমালি ডেবিট পাশে বসে, কুঋণ সঞ্চিতি সেজন্য কোন পাশে বসবে? ক্রেডিট পাশে বসবে। আচ্ছা, এই জন্য এটা ক্রেডিট পাশে বসে। আসবাবপত্র হচ্ছে সম্পদ, সম্পদ কোন পাশে বসবে? ডেবিট পাশে বসবে। প্রাপ্ত কমিশন হচ্ছে আয়, ক্রেডিট পাশে বসবে। ব্যাংক জমা অতিরিক্ত হচ্ছে দায়। কিভাবে দায়?
আমরা ব্যাংকে টাকা জমা যা ছিল এর থেকে বেশি টাকা আমরা উত্তোলন করেছি, সেটা আমাদের কাছে ব্যাংক পাবে, সেজন্য আমাদের দায় কোন পাশে বসবে? ক্রেডিট পাশে বসবে। এখন দেখো আমি সুন্দর করে ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করেছি, এখানে কোন ধরনের ভুল বা কোন ধরনের সমস্যা নাই। তারপরে যদি আমার রেয়ামিল না মিলে সেক্ষেত্রে আমি অনিশ্চিত দিয়ে রেয়ামিল মিলিয়ে দিব। তোমাকে এরকম এইভাবে কনফিডেন্সের সাথে রেয়ামিল গুলা সলভ করতে হবে। এখন তোমাদের আমি বারবার বলতেছি, তোমাদের রেয়ামিল করার সময় যদি এইভাবে রেয়ামিল করতে চাও, তোমাকে প্রত্যেকটা দাখিলা চিনতে হবে। আর প্রত্যেকটা দাখিলা চিনতে গেলে শুধুমাত্র যে রেয়ামিলে তুমি ভালো বেনিফিট পাবে এরকমটা না, হিসাব বিজ্ঞানের মেইন বিষয় হচ্ছে প্রত্যেকটা দাখিলা তোমাকে আগে ভালো করে চিনতে হবে, যে কোনটা সম্পদ, কোনটা দায়, কোনটা আয়, কোনটা ব্যয়। এটা চেনার সব থেকে বড় বিষয় হচ্ছে অ্যাকাউন্টিং এর জন্য। আমি তোমাকে একটা কথা বলি, ধরো তুমি 12 মাস পড়াশোনা করেছো, কি করছো? ধরো 12 মাস তুমি পড়াশোনা করছো, ধরো হিসাব বিজ্ঞানে তুমি 12 মাস পড়াশোনা করছো। এর মধ্যে যদি তোমার এই সম্পদ, আয়, দায়, ব্যয় খরচ করতে যদি তোমার 2 মাস সময় নষ্ট হয়, আমি বলবো যে হ্যাঁ তুমি শিখছো, তুমি অ্যাকাউন্টিং শিখছো। বুঝতে পারছো? আর যদি তুমি মনে করো যে তুমি 2 মাস সময় নষ্ট না করে অনেক অন্যান্য ভাবে এগুলা না চিনে বিভিন্ন ভাবে মুখস্থ হবে তুমি A+ পাইছো, তুমি মনে রাখবা তুমি তার সাথে কখনোই অ্যাকাউন্টিং পারবে। সে যদি 2 মাস এখানে সময় করে 10 মাসের জন্য সে যদি মনে করো 3 পয়েন্টও পায়, সে যদি ভালো করে চিনে, তার পুরোপুরি কভার করতে সময় লাগছে, ঠিক আছে, আর তুমি শর্টকাটে এগুলো না বুঝে পরে A+ পাইছো, তুমি কখনোই তার সাথে অ্যাকাউন্টিং পারবে না, কখনোই তার সাথে যেতে পারবে না। ঠিক আছে, এই জন্য হিসাব বিজ্ঞানের মূল বিষয় হচ্ছে সবগুলো উপাদান আগে ভালো করে চিনা। তাহলে খেয়াল করে দেখো গ নাম্বার কি বলছে, দেখো তুমি যখন সম্পদ দায় খরচ চিনবা তোমার এই প্রশ্নগুলো সহজ হয়ে যাবে। দেখো প্রথমে হচ্ছে চলতি সম্পদ, তারপরে কি চলতি দায়। তাহলে তোমাকে বুঝতে হবে যে এখানে দায় কোনগুলো আছে। এখন দায়ের মধ্যে 2 প্রকার, একটা হচ্ছে চলতি দায়, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। একটা হচ্ছে চলতি, একটা হচ্ছে কি দীর্ঘমেয়াদী দায়। এখন একটা হচ্ছে চলতি দায়, একটা হচ্ছে কি দীর্ঘমেয়াদী দায়। এখন তোমাকে প্রথমে কি চিনতে হবে? দায় চিনতে হবে। কি বলছি? তোমাকে প্রথমে দায় চিনতে হবে। আসলে দায় কি? আমরা কিন্তু দায় প্রথম ক্লাসে সুন্দর করে চিনেছি যে প্রতিষ্ঠানের নিকট তৃতীয় পক্ষের কোনো দাবি, অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানে অন্য কোনো ব্যক্তি কোনো কিছু পাবে যেটা আমাদের পরিশোধ করতে হবে, সেটা আমাদের জন্য কি দায়। এবং সেই দায়টা যদি তুমি মনে করো যে 1 বছরের ভিতরে সেটা পরিশোধ হয়ে যাবে এরকমটা মনে করো, সেটা হচ্ছে চলতি দায় হবে। কি হবে? চলতি দায়। আর যেটা তুমি মনে করতেছো না আমি 1 বছরের ভিতরে পরিশোধ করবো না, আমি অনেক সময় ধরে এটা আমি আস্তে আস্তে পরিশোধ করবো, অথবা অনেকদিন সময় যাবে, যেটা 1 বছরের অধিক হবে। ঠিক আছে, 1 বছরের কি অধিক। 1 বছরের অধিক হলে এটা কি বলা হয়? মূলত 1 থেকে 5 বছরের ভিতরে মধ্যমেয়াদী বলা হয়, এর বেশি হলে দীর্ঘমেয়াদী বলা হয়। তবে আমাদের অ্যাকাউন্টিং করার ক্ষেত্রে আমরা 1 বছরের বেশি যেটা হয় সেটাকে আমরা কি বলি? তোমার দীর্ঘমেয়াদী দায় বলি। ঠিক আছে, তো তোমার প্রথম কাজ কি? প্রথম কাজ চিনা হচ্ছে দায়। এই দায় চিনা কি তোমার আজকের ক্লাস? এই দায় চিনতে হবে তোমাকে প্রথম ক্লাস থেকে, বুঝছো? ওই যে তুমি এখন ইন্টারমিডিয়েট করছো, দায় চিনো না, তুমি অ্যাকাউন্টিং বুঝো না। এক কথা, তুমি অ্যাকাউন্টিং বুঝো না। যত বড় প্রফেসরের কাছে বড়, যত বড় প্রফেসর হও, তুমি ইন্টারমিডিয়েট এখন পড়তেছো কিন্তু দায় চিনো না, যে কোনটা কোনটা দায়। তুমি A+ পাইছো, 100 100 পাইছো, তুমি অ্যাকাউন্টিং জানো না। আমি তোমাকে বলে দিলাম, তুমি দায় চিনছো, তারপরে তুমি চলতি এবং দীর্ঘমেয়াদী চিনছো, সেখান থেকে তুমি বের করে দেখো। একটু খেয়াল করে দেখো এখানে দায় কোনটা আছে? মূলধন দায় না, এখানে দেখো দায়, যেটা প্রদ হিসাব হচ্ছে দায়। প্রদ হিসাব আমরা যে কোনো সময় পরিশোধ করে দিই, সেই জন্য এটা আমাদের কি চলতি দায় হবে। এরপর হচ্ছে তুমি দেখো এই যে দেখো ব্যাংকের অতিরিক্ত একটা দায়, এটা আমাদের কি যে কোনো সময় পরিশোধ করে দিতে হবে, বা আমরা যে কোনো সময় এটা পরিশোধ করে দিতে পারবো, কারণ এখানে নরমালি এটার মধ্যে কোনো নিয়ম কারণ নেই, সেজন্য এটাও কি আমাদের চলতি দায়। তাহলে চলতি দায়ের পরিমাণ কত হলো? এক হচ্ছে 17,000 টাকা, আর এক হচ্ছে 10,000 টাকা, তাহলে 27,000 টাকা। দেখো আরেকটু চেক করে দেখো ভালো করে যে আরো দায় আছে কিনা। নাই। দেখো এটা কত সালে আসছে? কুমিল্লা 2023 সালে আসছে। এই প্রশ্নগুলো 9 10 এর পোলাপান সলভ করতে পারবো, তোমরা তো ইন্টারমিডিয়েটে পড়ো। তারপর হচ্ছে চলতি সম্পদ। সম্পদের ক্ষেত্রে সেম, আমরা কিন্তু জানি যে আসলে সম্পদগুলা কি। শিক্ষানবী সালামি কিন্তু আমি তোমাদেরকে বলেছি, তুমি কি আমাদের প্রথম ক্লাসে ছিলা, জাবেদার ক্লাসে? আসলে শিক্ষানবী সালামিটা কি আমরা কিন্তু প্রথম ক্লাস একটা জাবেদার ক্লাসে কিন্তু সুন্দর করে ব্যাখ্যা দিয়েছিলাম যে শিক্ষানবী সালামিটা কি। ধরো আমার একটা প্রতিষ্ঠান আছে, এখন এই প্রতিষ্ঠানে অন্য কোনো প্রতিষ্ঠান থেকে অথবা অন্য কোনো স্থান থেকে আমার প্রতিষ্ঠানে আসছে, সে কি কিছু শিখবে, এই জন্য আমি তার থেকে কোনো টাকা নিব অথবা তার কাছে কোনো সালামি নিব, সেটা হচ্ছে আমাদের জন্য শিক্ষানবী সালামি। এটা আমাদের জন্য কি আয়। বুঝতে পেরেছো? আর বাতা হচ্ছে উল্টা, সে আসবে আমাদের শিখাইতে, আমরা তাদেরকে কি দিব? বিনিময়ে তাকে অর্থ প্রদান করবো, সেটা হচ্ছে আমাদের জন্য হবে বাতা, সেজন্য আমাদের জন্য খরচ। শিক্ষানবী সালামি হচ্ছে আমাদের জন্য আয়, এবং বাতা হচ্ছে আমাদের জন্য কি খরচ।
এরপরে হচ্ছে চলতি সম্পদ। দেখো আগে সম্পদ তোমাকে বুঝতে হবে, এরপরে না চলতি আর স্থায়ী। দেখো এটা হচ্ছে তোমার সম্পদ, এটা হচ্ছে সম্পদ, তারপরে কি এই যে এটা সম্পদ, এটাও সম্পদ, তারপরে কি দেখো এটাও সম্পদ, তারপরে হচ্ছে কি দেখো এটাও সম্পদ, এটাও সম্পদ। দেখছো কতগুলো সম্পদ? এখন এইগুলো সব সম্পদ, কিন্তু তারা চাইছে কি চলতি সম্পদ। তাহলে এটা স্থায়ী, এটা আসবে না, আসবাবপত্র হচ্ছে স্থায়ী, কারণ আসবাবপত্র থেকে আমরা 1 বছরের অধিক সময় সুবিধা পাই, এটা স্থায়ী। এটা চলতি, এটাও চলতি। দীর্ঘ, এটা হচ্ছে 10% বিনিয়োগ, এটা কিন্তু চলতি না, এটা হচ্ছে বিনিয়োগ। বিনিয়োগটা আমরা নরমালি 1 বছরের জন্য করি না, এর চেয়ে অধিক সময়ের জন্য করি, সেজন্য এটাকে আমরা বলবো হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ। এটা চলতির মধ্যে পড়বে না, এটা স্থায়ীর মধ্যে পড়বে না, এটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ। সেক্ষেত্রে এটাও কি আমাদের চলতির মধ্যে আসবে না। তাহলে আমাদের ব্যবহৃত বুনিয়াদী সম্পদ, তাহলে 1 2 3 4 5, এটা হচ্ছে আমাদের চলতি সম্পদ। যোগ করলে তোমার আনসার মিলে যাবে, এখানে না হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো এখন আমরা আলোচনা করব হচ্ছে তো সবাই এই পর্যন্ত একটু ক্লিয়ার লিখে দাও, সবাই এই পর্যন্ত একটু ক্লিয়ার লিখে দাও। আমরা মূলধন জাতীয় লেনদেন এবং মুনাফা জাতীয় লেনদেন নিয়ে একটা ক্লাস করব, যেটা আমরা অনেকে দেখছি যে তোমাদের স্টুডেন্টদের মধ্যে মনে করো যে তোমরা রেয়ামিল পারো, কি রেয়ামিল আসে না সেটাও পারো, কিন্তু মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় লেনদেন বললে তোমরা অন্তর্ভুক্ত করতে পারো না যে আসলে কোনটা মূলধন জাতীয় লেনদেন, কোনটা মুনাফা জাতীয় লেনদেন। সেই বিষয়টা আমি আজকে সলভ করে এবং তোমাদের সাথে একটা অঙ্ক করবো। এটা হচ্ছে ঢাকা বোর্ড 2022 সাল আসছে, এই অঙ্কটা আমরা কি করব, সলভ করে দেবো ইনশাল্লাহ, তাহলে তোমরা বুঝতে পারবে। ওকে, তন্দ্রা আচার্যি। আচ্ছা, কুরিন সম্পর্কে আমি বলেছি, কুরিন হচ্ছে তোমাদের অনাদায়ী পাওনা, ঠিক আছে, দেনাদারের কাছ থেকে। ধরো কুরিন জিনিসটা আসলে কি, ধরো তুমি একজন দেনাদারের কাছে 20,000 টাকা পাও, দেনাদারের কাছ থেকে তুমি 20,000 টাকা পাও। এখন তোমার মনে হচ্ছে যে দেনাদার তোমাকে 2,000 টাকা দিবে না, সে তোমার 2,000 টাকা মায়ের দিবে, সে 2,000 টাকা দিবে না, মানে তুমি চাচ্ছ যে সে 20,000 টাকাই দিবে। দেখ, কিন্তু দেনাদার ইচ্ছাকৃত ভাবে অথবা তার কোনো সমস্যা হলে তুমি তার কাছে 2,000 টাকা আদায় করতে পারবা না। যেটা আদায় করা যায় না সেটাকে বলা, দেনাদারের কাছ থেকে যে টাকা আদায় করা যায় না সেটাকে বলা হয় অনাদায়ী পাওনা অথবা অনাদায়ী দেনা। এটাকে আরেকটা ভাষায় বলা হয় কুরিন, ঠিক আছে। আর যদি আমরা ইচ্ছাকৃত ভাবে তাকে ছাড় দেয় সেটা হচ্ছে আমাদের জন্য বাট্টা। তো কুরিনও আমাদের জন্য খরচ, বাট্টা আমাদের জন্য খরচ। বাট্টা হচ্ছে আমাদের ইচ্ছাকৃত খরচ আর কুরিন হচ্ছে আমাদের অনিচ্ছাকৃত খরচ, ঠিক আছে। ওকে, তো আজকে আমরা প্রথমে আমরা এই জিনিসটা একটু খেয়াল করবো। আমরা এখানে দেখা গেছে আমাদের মূলধন পারবো এবং অস্পর্শনীয় সম্পত্তি আমরা পারবো এবং আমাদের এখানে খতিয়ান আমরা তৈরি করতে পারবো। কিন্তু তোমাদের এই জিনিসটা নিয়ে অনেকের প্রবলেম হয় যে মূলধন মুনাফা জাতীয় ব্যয় এবং আয়ের পরিমাণ নির্ণয় করা। আসলে মুনাফা জাতীয় এবং মূলধন জাতীয় আয়ের যে বিষয়টা, সেটাই আমাদের সমস্যা হয়। ওকে, সবাই এটা ফলো করবা, তাহলে তোমরা যারা এসএসসি এর পোলাপান পড়াও এই রোজটা ফলো করবা, আর কখনোই তোমার মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় লেনদেনে কোনো সমস্যা হবে না, ঠিক আছে। খেয়াল করো, মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয়, আমি একসাথে সব বুঝিয়ে দিব আজকে, একটু খেয়াল করো। ধরো এটা হচ্ছে মুনাফা, মুনাফা জাতীয় লেনদেন, ঠিক আছে। আর হচ্ছে মূলধন জাতীয় লেনদেন, মূলধন জাতীয় লেনদেন। একবারে ভালো করে খেয়াল করো, ঠিক আছে। মুনাফা জাতীয় লেনদেন এবং মূলধন জাতীয় লেনদেন। শোনো, যে ঘটনাগুলো ঘটবে ওই ঘটনার মধ্যে থেকে যদি তুমি ওই ঘটনার সুবিধা যদি তুমি 1 বছরের মধ্যে শেষ করতে পারো, সুবিধা কত? 1 বছরের মধ্যে, 1 বছরের মধ্যে, ঠিক আছে। তুমি ধরো এমন একটা ঘটনা ঘটছে যেটার সুবিধা তোমার 1 বছরের মধ্যে শেষ হয়ে যাবে। কি হয়ে যাবে? 1 বছরের মধ্যে শেষ হয়ে যাবে। অধিক সময় সে তোমাকে সুবিধা দিবে না। নরমালি যদি তুমি আমাকে মনে করো একটা কোর্সের জন্য টাকা দিছো, ঠিক আছে, ধরো আমি তোমাকে বলছি 3 মাস তোমাকে আমি একটা কোর্স করাবো, তাহলে তুমি আমাকে ধরো 3 মাসের জন্য 2,000 টাকা দিয়ে একটা কোর্স নিছো। এখন এই 3 মাসের 2,000 টাকা দিয়ে তুমি খরচ করছো, এটা শুধুমাত্র কত? 3 মাসের জন্য। তাহলে এটা তুমি অল্প সময়ের জন্য কি নিছো? আমার কাছ থেকে সুবিধা নিবা। এই যে তুমি খরচটা করলা, এই খরচটাকে মূলত বলা হয় কি?
মুনাফা জাতীয় লেনদেন। যে লেনদেনটা হয়েছে সেটাকে কি বলা হয়? মুনাফা জাতীয় লেনদেন। এখন তোমার ক্ষেত্রে এটা কি? তোমার ক্ষেত্রে অবশ্যই কিন্তু এটা মুনাফা জাতীয় খরচ অথবা ব্যয়। আর যেই ঘটনা বা যে লেনদেনের মাধ্যমে, ঘটনা তো নাই, লেনদেন হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞান অন্তর্ভুক্ত হয়, তো যে লেনদেনের কারণে ধরো আমরা একটা কিছু করলাম, এটার জন্য আমরা 1 বছরের বেশি সময়, ধরো 5 বছর, 10 বছর, 50 বছর, 100 বছর, 500 বছর সময় ধরে আমরা সুবিধা ভোগ করি, সেটাকে মূলত বলা, ওই ধরনের লেনদেন গুলোকে মূলত বলা হয় মূলধন জাতীয় লেনদেন। এই জন্য এখানে তুমি 1 বছরের মধ্যে, আর এখানে হচ্ছে তোমার বলতে হবে হচ্ছে কি জানো নি, 1 থেকে 5, 10, 50, 500 বছর তুমি সুবিধা পাবে। ঠিক আছে? তাহলে এখানে মুনাফা জাতীয় লেনদেন কোন লেনদেনগুলো? যে লেনদেনগুলোর মাধ্যমে তুমি 1 বছরের মধ্যে তোমার সুবিধা বুক করা শেষ হয়ে যাবে, এরপর অবশিষ্ট থাকবে না। আর যেটা হচ্ছে মূলধন জাতীয় হচ্ছে কি, তুমি এমন ভাবে সুবিধা বুক করবা যে সুবিধাটা হচ্ছে কি তুমি 1 বছরের বেশি সময় ধরে বুক করবা, অথবা কাউকে দেওয়ার সময় তাকে 1 বছরের বেশি সময় ধরে দিবা। এবং আরেকটা রুলস তুমি যদি মনে রাখতে পারো, এটা আরো সহজ, এটা তোমার বছরে, এটা বছরে কি হয়, এটা বছরে এবং প্রতিদিন, এটা বছরে অথবা প্রতিদিন বারবার ঘটে, বছরে বা প্রতিদিন কি ঘটে, বারবার ঘটে। আর এটা তোমার 1 বছর, 5 বছর, তো 20 বছরের মধ্যে একবার ঘটে, কতবার? একবার। এই ধরনের ঘটনাগুলা বিশেষ করে বছরে 2 বছর, 5 বছর, 10 বছর পর পর একবার ঘটে। আর এই ধরনের ঘটনাগুলা বছরে বারবার ঘটবে, এমন আছে সময় প্রতিদিন বারবার ঘটবে, মাসে বারবার ঘটবে, এরকম বিষয়গুলো। এরপরে আরেকটা যদি মনে রাখতে পারো, এটা হচ্ছে, এগুলো হচ্ছে নিয়মিত হয়। কি হয়? নিয়মিত, বুঝছো? আর এগুলো হচ্ছে তোমার মূলধন জাতীয় লেনদেন গুলো হচ্ছে কি হয়? অনিয়মিত। অনিয়মিত। এখানে আরো অনেক রুলস আছে, তুমি এখন চাইলেই লিখতে পারবা, বুঝতে পারবা। আমি 3টা রুলসই দিলাম। আর অনেক আছে, যেমন এটা মূলধনের অঙ্কে টাকার অঙ্কের পরিমাণ ছোট থাকে, এটা টাকার অঙ্কের পরিমাণ বড় থাকে। ঠিক আছে? ওকে, এখন আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দেই, তাহলে তুমি আসলে ব্যয় কি আয় কি সেটা জানার ব্যাপার না, আমি তোমাকে একটু সহজ করে বুঝাই কিভাবে তুমি করবা, কিভাবে তুমি ইন্ডিকেট করবা যে আসলে কোনটা মূলধন জাতীয় লেনদেন, কোনটা মুনাফা জাতীয় লেনদেন। প্রথম কথা হচ্ছে, দেখো, যদি আমি বলি বিক্রয়, যদি বলি বিক্রয় 20,000 টাকা, তুমি খেয়াল করো, বিক্রয় 20,000 টাকা, বিক্রয়টা কি বছরে একবার হয় নাকি অনেকবার হয়? বছরে কিন্তু অনেকবার হয়, বারবার হয়, নিয়মিত হয়। প্রতিদিন বিক্রয় হয় হাজার হাজার বার। ঠিক আছে? প্রতিদিন বিক্রয় হয় কি হাজার হাজার বার। তাহলে বিক্রয়টা কি হয় বছরে? তুমি এটা দিয়ে কিন্তু করতে পারো, চাইলে এটা দিয়ে। ঠিক আছে? অথবা এটা 1 বছরের মধ্যে অনেকবার হয়। ঠিক আছে? এটা নিয়মিত হয়। সেজন্য এটা কি, তুমি প্রথমে সিলেক্ট করবা যে এটা কোন ধরনের লেনদেন। তুমি প্রথমে সিলেক্ট করছো যে হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মুনাফা জাতীয় লেনদেন। এখন এটা কি আয় নাকি ব্যয়? তো তুমি কিন্তু অবশ্যই ভালো করে জানো যে বিক্রয় হচ্ছে আয়। বিক্রয় কি? আয়। তো বিক্রয় হচ্ছে মুনাফা জাতীয় আয়। বিক্রয় প্রথম কথা হচ্ছে তার বৈশিষ্ট্য, সে আয়, এবং সে মুনাফা জাতীয় আয় কেন হবে? কারণ বিক্রয় প্রতিনিয়ত ঘটে থাকে। বিক্রয়ের সুবিধা আমরা 1 বছরের মধ্যে কি করি? সীমাবদ্ধ রাখি। আমরা 1 বছরের বিক্রয়টা আরেক বছরের আমরা কি করি? হিসাবভুক্ত করি না। বুঝতে পেরেছো? এবং এটা নিয়মিত হয়, এর জন্য বিক্রয় হচ্ছে একটা মুনাফা জাতীয় লেনদেন। বুঝছো? এবং এটা মুনাফা জাতীয় লেনদেনের মধ্যে কি? মুনাফা জাতীয় আয়। আচ্ছা, এরপরে তুমি খেয়াল করো, দেখো আরেকটা আমি যদি এক্সাম্পল দেই, কমেন্ট দেখতে পাচ্ছি না, একটু দাঁড়াও, কমেন্ট একটু দেখে নিচ্ছি। ওকে, এরপরেও যদি দেখো, যদি আমি বলি আসবাবপত্র, আসবাবপত্র ক্রয়। এখন ধরো নরমালি তোমার প্রতিষ্ঠানে আসবাবপত্র নাই, তুমি কিন্তু আবার আসবাবপত্র বিজনেস করো না, তুমি বিজনেস করো হচ্ছে অন্য কিছুর, কিন্তু আসবাবপত্র হচ্ছে তুমি আনবা। ধরো আসবাবপত্র বলতে কি, কাঠের তৈরি কোনো জিনিসপত্র তুমি আনবা, সেটা হচ্ছে তোমার ব্যক্তিগত ভাবে প্রতিষ্ঠানে ব্যবহার করার জন্য তুমি এটা আনবা। এখন ধরো তুমি একটা চেয়ার আনছো, সেটা হচ্ছে আসবাবপত্র ক্রয়। চেয়ারের মূল্যটা ধরো সামান্য 1,000 টাকা। এখন এই চেয়ারটা তুমি কি এই চেয়ার তোমাকে কতদিন সেবা দেবে? সে কিন্তু অবশ্যই তোমাকে 1 বছরের বেশি সময় ধরে সেবা দিবে। একটা যে কোনো একটা আসবাবপত্র আমরা কিন্তু নর্মালি 1 বছরের জন্য আমরা ক্রয় করি না, আমরা অনেক সময়ের জন্য ক্রয় করি। এমনও আসবাবপত্র আছে যে তোমার 500 বছর পর্যন্ত কি থাকে, যেমন দাদা দাদিরা বলে না যে এটা হচ্ছে তোর নানির কালে ছিল, এটা তোর বড় আব্বার কালে ছিল,
আমার মায়ের হাতে ছিল, বুঝছো? তো এই বিষয়গুলো হচ্ছে, সেই জন্য যখনই আমরা একটা আসবাবপত্র ক্রয় করি, এটা সুবিধা আমরা কি একাধিক বছর পর্যন্ত বুক করি। এবং এই আসবাবপত্র কিন্তু আমি প্রতিদিন কিনবো না, কারণ আমার যখন আসবাবপত্র প্রয়োজন পড়বে আমি তখনই কিনবো। এবং এটা হচ্ছে একটা অনিয়মিত লেনদেন। এটা কিন্তু নিয়মিত হবে না, এরকম না যে বিক্রয়টা প্রতিনিয়ত হচ্ছে, বেতন আমরা প্রতি মাসে দিচ্ছি। তো আসবাবপত্র ক্রয়টা কিন্তু প্রতি মাসে আমরা করব না এবং প্রতিদিন করব না। আমরা এটা কি যখন আমাদের প্রয়োজন হবে তখন আমরা করব, সেটাকে এই জন্য বলা হয় এটা নিয়মিত লেনদেন। এবং এটাকে বলা হয় একবার, মানে আমরা বছরে 2 বছর 5 বছর পরে পরে যে আমরা একবার এটা ক্রয় করব। এইভাবে তোমাকে সিলেক্ট করতে হবে যে আসলে কোনটা মূলধন জাতীয় লেনদেন এবং কোনটা মুনাফা জাতীয় লেনদেন। এখন কথা হচ্ছে, তুমি বুঝতে পারছো যে এটা হচ্ছে কি মূলধন জাতীয় লেনদেন। এখন তোমাকে বুঝতে হবে যে এটা কি মূলধন জাতীয় আয় নাকি মূলধন জাতীয় ব্যয়। তো তুমি এখন খেয়াল করে দেখো যে এই মূলধন জাতীয় লেনদেন কারণে তোমার কি ব্যয় হয়েছে নাকি আয় হয়েছে। অবশ্যই এটা একটা মূলধন জাতীয় ব্যয়। এখন তুমি অনেকে বলতে পারো, স্যার আসবাবপত্র তো সম্পদ। হ্যাঁ, মূলধন জাতীয় ব্যয় কি করে? মূলধন জাতীয় ব্যয় সম্পদ নির্দেশ করে, ঠিক আছে? মূলধন জাতীয় ব্যয় কি নির্দেশ করে? সম্পদ নির্দেশ করে। সেই জন্য মূলধন জাতীয় ব্যয়গুলোকে আমরা সম্পদ হিসাবে অন্তর্ভুক্ত করি, কারণ তারা আমাদেরকে অনেক সময় ধরে সেবা দিবে। এবং আমরা এটাও জানি যে আমরা যে উপাদান থেকে বর্তমানে ভবিষ্যতে সুবিধা পেয়ে থাকি সেটাকে আমরা সম্পদ বলি। সেজন্য আমরা প্রথমে জানি এটা মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয় কি নির্দেশ করে? সম্পদ নির্দেশ করে। তো এইভাবে এই রুলস এর মাধ্যমে তুমি যে কোনো ক্লাসের, তুমি হোক 9 অথবা 10 অথবা তোমার ইন্টারমিডিয়েট হোক, অনার্স হোক, মাস্টার্স হোক, বিভিন্ন দেশের পড়াশোনা হোক, তুমি এই রুলস গুলোর মাধ্যমে কিন্তু কি করতে পারবা? আইডেন্টিফাই করতে পারবা যে আসলে কোনটা মূলধন জাতীয় লেনদেন, কোনটা মুনাফা জাতীয় লেনদেন। এরপরে তো তুমি আয় ব্যয় চিনোই, আয় ব্যয় চিনে তুমি জাস্ট বলবা মূলধন জাতীয়, মুনাফা জাতীয়, এরকম ভাবে বলে ফেলবা, ঠিক আছে? তো এইটা হচ্ছে তোমার বেসিক বা অরিজিনাল বা প্রকৃত নিয়ম। এরপরেটা তুমি একটু খেয়াল করে দেখো। তো এই পর্যন্ত একটু ক্লিয়ার লিখে দাও। এই পর্যন্ত বুঝবে, একটু ক্লিয়ার লেখো। আমি তোমাকে একটা অঙ্ক এখন সলভ করে দিব, সহজে তুমি বুঝতে পারবে। যারা ক্লাস এসএসসি লেভেলের স্টুডেন্ট পড়াও, এসএসসি লেভেলের 4র্থ অধ্যায় আছে মূলধন জাতীয় মুনাফা জাতীয় লেনদেন, তোমরা এই রুলসটা ফলো করবা, দেখবা সব অঙ্ক সহজ হয়ে যাবে। এবং যারা ইন্টারমিডিয়েট অথবা এই রেয়ামিল করবা, সবকিছুতে এই রুলসটা ফলো করবা, ইনশাআল্লাহ হয়ে যাবে। দেখো এখন আমি তোমাদের অঙ্কটা একটু সলভ করি। তো প্রথমে বলছে এখানে মুনাফা জাতীয় ব্যয়। কি বলছে? মুনাফা জাতীয় ব্যয়। কোন ব্যয়গুলা? যে ব্যয়গুলা নিয়মিত হয়, বছরে একাধিকবার হয় এবং কি সুবিধা খুব অল্প সময়ের জন্য থাকে, 1 বছরের মধ্যে। আচ্ছা, তাহলে আমি প্রথমে দেখি আসবাবপত্র কি আমি অল্প সময়ের জন্য? না। উত্তোলন? না। ট্রেডমার্ক? না। ব্যয় বলছে প্রারম্ভিক মজুত পণ্য। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের একটা ব্যয়, কিন্তু প্রারম্ভিক মজুত পণ্যের ক্ষেত্রে আমাদের কি সমন্বিত ক্রয়টা বের করতে হবে, কারণ প্রারম্ভিক মজুত পণ্য নরমালি কি ব্যয় হবে, কিন্তু আমাদের এখানে আবার ক্রয় যোগ করে সমাপনী মজুত পণ্য বিয়োগ করে একটা সমন্বিত ক্রয় বের করতে হবে। সেই জন্য আমাদের এটা অন্তর্ভুক্ত করবা। আমাদের মুনাফা জাতীয় ব্যয়ের ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে তোমাকে প্রারম্ভিক মজুত পণ্য যোগ করে নিবা, ঠিক আছে? প্রারম্ভিক মজুত পণ্য যোগ করে নিবা কত টাকা? 44,500। 44,500। তারপর এটার সাথে তুমি ক্রয় যোগ করবা, কারণ ক্রয় একটা খরচ। আচ্ছা, ক্রয় 3,20,000, ঠিক আছে? যোগ করলে কত হয়? আমি বুঝাইতেছি কেন আসছে এটা। 44,500 যোগ 3,20,000 হচ্ছে আমাদের কত? 3,64,500 টাকা। এখান থেকে আমরা সমাপনী বাদ দিব, সমাপনী বাদ, ঠিক আছে? বাদ হচ্ছে সমাপনী, বাদ কি সমাপনী। আচ্ছা, তো সমাপনী আমাদের কত? 58,000 টাকা। $3,06,500। আমরা অনেক সময় কিন্তু এখানে ঘাবড়ায় যাই যে আমাদের বলছে সমাপনী মূলধন জাতীয় ব্যয় করার জন্য, কিন্তু আমরা এই কাজটা কেন করি? শোনো, এখানে আমরা এই কাজটা কেন করি আমি একটু বলি। শোনো, নরমালি ক্রয় হচ্ছে আমাদের জন্য, প্রতিষ্ঠানের জন্য খরচ হয়। ক্রয় আমাদের জন্য কি খরচ হয়, এবং প্রারম্ভিক মজুত পণ্য আমরা যে রাখি, আমাদের বিগত বছরে যে সম্পদ সমাপনী হয়, সেটা আমাদের বছরের শুরুতে কি প্রারম্ভিক মজুত পণ্য হয়। এখন তোমাকে এই ক্রয় এবং প্রারম্ভিক মজুত এবং সমাপনী মজুত পণ্য থেকে তোমাকে একটা কি বের করতে হবে? সমন্বিত ক্রয় বের করতে হবে। তো মূলত সমন্বিত ক্রয়টা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের জন্য খরচ। সমন্বিত ক্রয়টা কি আমাদের প্রতিষ্ঠানের জন্য খরচ। এই জন্য পণ্য সংক্রান্ত বিষয়ে প্রারম্ভিক এর সাথে যোগ করবা হচ্ছে ক্রয়। তুমি প্রারম্ভিক তোমার যে পণ্য ছিল সেটা যোগ করছো এবং ক্রয় যোগ করছো,
ঠিক আছে? তাহলে দুইটা যোগ করার পরে যে সময়টা আছে সেটা বাদ দিবা, এখান থেকে যে সময়টা আছে সেটা বাদ দিবা, এরপরে বাকি যে অংশটা বের হবে সেটা হচ্ছে সমন্বিত ক্রয়, আর ওই অংশটা হচ্ছে কি আমাদের রানিং ইয়ারের জন্য খরচ, ওইটাই আমাদের কি রানিং ইয়ারের জন্য খরচ। এই জন্য আমাদের যখন দেখবা তুমি অঙ্কে প্রারম্ভিক এবং ক্রয় থাকবে, আমাকে অবশ্যই মুনাফাজিত লেনদেন বের করার সময় আমাকে এই অ্যাক্টিভিটিসটা করে নিতে হবে। আচ্ছা, এই জন্য আমাদের এটা প্রথমে করে নিব, তাহলে আমাদের এটা আমাদের শেষ। তাহলে এখানে এটা চলে গেল, এটা চলে গেল। এখন দেখো পরিবহন, পরিবহন অবশ্যই একটা খরচ, পরিবহন খরচ কি অবশ্যই একটা কি খরচ। এখন এটা কোন জাতীয় খরচ? অবশ্যই মুনাফাজিত খরচ, কারণ পরিবহন খরচ আমাদের বছরের মধ্যে অনেকবার হয়ে থাকে এবং এটার সুবিধা আমরা এক বছরের সুবিধা আরেক বছর নেই না। আমি বললাম ভাই আমার চিটং দিয়ে আসেন, 1000 টাকা ভাড়া দিব, সে আমাকে চিটং দিয়ে আসছে, আমার এটা সুবিধা শেষ। এই জন্য এটা আমাদের কি মুনাফাজিত ব্যয়। তারপরে হচ্ছে দেখো বীমা সালামি, আমরা প্রতিষ্ঠানের জন্য বীমা করি, এটা আমাদের জন্য কি মুনাফাজিত ব্যয়। বীমা যে আমরা সালামিটা দেই, আমরা প্রতি বছরের জন্য এটা দেই, প্রতি মাসে মাসে দেই, সেটা আমাদের জন্য কি একাধিকবার হয়ে থাকে, এটা আমাদের জন্য কি মুনাফাজিত ব্যয়। এরপর হচ্ছে মজুরি, অবশ্যই এটা মুনাফাজিত ব্যয়, কারণ আমরা মজুরিটা প্রতিনিয়ত দিচ্ছি। বেতন আমরা প্রতি মাসে মাসে শ্রমিকদের বেতন দিচ্ছি, এটা আমাদের জন্য কি মুনাফাজিত ব্যয়। বিজ্ঞাপন, আমরা বিজ্ঞাপন কিন্তু অবশ্যই রেগুলার দিচ্ছি, বিজ্ঞাপন কিন্তু এরকম না যে আমরা রেগুলার দিচ্ছি না, আমরা যখনই বিজ্ঞাপনটা দিব তো সেই সময়ের জন্য আমাদের সুবিধাটা থাকবে, এরপর কিন্তু সুবিধা থাকবে না। বিজ্ঞাপন আমাদের জন্য কি মুনাফাজিত ব্যয়। এইভাবে তোমাকে মুনাফাজিত ব্যয় বের করতে হবে। তুমি দেখো আর কোনো ব্যয় নাই, যত ব্যয় আছে আমি ইন্ডিকেট করে ফেলছি, বুঝছো? বুঝছা জাহান? আমি বুঝি নাই তোমার কথাটা, একটু কমেন্ট একটু সুন্দর করে বুঝাও, একটু সুন্দর করে বুঝাও। এরপর হচ্ছে কি আয়ের পরিমাণ, মুনাফা জাতীয় আয়। কোন ধরনের আয়গুলাকে মুনাফা জাতীয় আয় বলে? যে আয়গুলা নিয়মিত হয়। তো চেক করো যে আয় কোনটা কোনটা আছে। এই যে শিক্ষার্থী সালামি, এটা হচ্ছে আমাদের নিয়মিত আয় বা রেগুলার আয়, ঠিক আছে? এবং এই আয় থেকে আমরা এক বছরের মধ্যে সুবিধা ভোগ করতে থাকি, এই আয় থেকে আমরা পরবর্তী বছর সুবিধা ভোগ করতে পারি না, কারণ শিক্ষার্থী সালামি আমাদের এক ইয়ারেরটা আরেক ইয়ারে যায় না। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের কি মুনাফা জাতীয় আয়। তারপর হচ্ছে পণ্য বিক্রয়, বিক্রয় হচ্ছে আয়, বিক্রয় প্রতিনিয়ত হচ্ছে এবং আমরা সুবিধা এটা বছরের মধ্যে আমাদের সুবিধা ভোগ করে নিয়ে থাকি, আমাদের পরবর্তী বছর এটা হিসাব করা হয় না, সেই জন্য এটা আমাদের কি মুনাফা জাতীয় বিক্রয় আমাদের কি হয় তোমার মুনাফা জাতীয় আয়। আমরা আরেকটা নিয়ম কিন্তু সহজে বুঝতে পারি, যেটা একবার হয় সেটা হচ্ছে মূলধন জাতীয়, যেটা বারবার হয় বছরে বারবার হয় সেটা হচ্ছে মুনাফা জাতীয়। তারপর হচ্ছে অগ্রিম উপকার, এটা হচ্ছে আমাদের জন্য দায়, এটা আসবে না। প্রাপ্য বেতন প্রদান মূল্য সুনাম মজুদ না। তাহলে আমরা দুইটাই আয় দেখতে পারলাম, আর এখানে কোন ধরনের আয় নাই, সেই জন্য আমাদের একটা হচ্ছে মুনাফাজিত এবং দুইটা হচ্ছে মুনাফাজিত আয়, আর কোন ধরনের আয় নাই। তাহলে তোমাকে এই রুলস এর মাধ্যমে তোমাকে বুঝতে হবে যে কোনটা মুনাফাজিত আয় এবং কোনটা মূলধন জাতীয় আয়, বুঝছো? যেটা হচ্ছে বছরে একবার হবে সেটা হচ্ছে মূলধন জাতীয়, অথবা অনেক বছর পর পর একবার সেটা, আর যেটা বছরে একাধিকবার বা বারবার হবে সেটা হচ্ছে মুনাফা জাতীয়। তো তোমাদের সামনে আমি একটু রাখলাম, দেখো তো কোনো সমস্যা হলে আমাকে একটু বলতে পারো। আচ্ছা, রেয়ামিলের, আচ্ছা আমি তোমরা একটু কমেন্ট করো, যা তোমাদের যদি কোনো ধরনের কমেন্টস থাকে যে স্যার এটা কোন ধরনের ব্যয়, তোমরা একটু বলতে পারো, ঠিক আছে? এটা কোন ধরনের ব্যয়? আচ্ছা, একজন বলছে যে সুনামটা তো ব্যয়। সুনাম, শোনো, সুনাম হচ্ছে কি সম্পদ। কি সুনাম হচ্ছে কি সম্পদ? একটু খেয়াল করো সুনাম কেন সম্পদ। ধরো আমি নরমালি, ধরো আমাদের 11 প্লাস একাডেমি, 11 প্লাস একাডেমি তো তোমরা এসএসসির কথা আমি জানি না, 11 প্লাস একাডেমি বিবিএ এর জন্য মোটামুটি সুনাম অর্জন করেছে, কারণ বিবিএ এর প্রতিটা বেচে তোমার যেমন মনে করো 12-13টা বেচ আছে, 12-13 বেচে ধরো করো 1200 প্লাস স্টুডেন্টস আছে, যেটা হচ্ছে পেড, ঠিক আছে? যেটা হচ্ছে কি পেড। এখন তারা আমাদের সার্ভিস কোয়ালিটির উপর ডিপেন্ড করে তারা আমাদের উপর একটা আস্থা অর্জন করেছে, এবং আমরা আমাদের সার্ভিসের মাধ্যমে আমরা একটা কি অর্জন করেছি? সুনাম অর্জন করেছি, ঠিক আছে? সুনাম অর্জন করেছি। এখন সুনাম জিনিসটা কি খেয়াল করো, যে তোমার প্রতিষ্ঠান, ধরো আমার যে প্রতিষ্ঠান 11 প্লাস একাডেমি, এই প্রতিষ্ঠানে তোমরা প্রতিনিয়ত অ্যাড হচ্ছ। কেন অ্যাড হচ্ছ? কারণ তোমরা জানো বা তোমরা মনে করো যে এই প্রতিষ্ঠানের পড়া ভালো। এই যে তুমি বলতেছো যে এই প্রতিষ্ঠানের পড়া ভালো, এটা এক ধরনের সুনাম। এখন এই সুনামটা তোমরা যে ব্যয় বললা, এটা কিভাবে ব্যয় হয়?
এটা তো ব্যয় না, এটা আমার প্রতিষ্ঠানের জন্য সম্পদ। কেন? কারণ এই সুনামটা আমি ব্যবহার করে আমি সুবিধা ভোগ করতে পারতেছি। কারণ এই সুনামের জন্য আমার প্রতিনিয়ত স্টুডেন্টস আসতেছে, এই প্রতিনিয়ত স্টুডেন্ট যে আসতেছে এই সুনামের কারণে আসতেছে, তাহলে এই সুনামটা কি আমার জন্য একটা কি, এই সুনামটা আমাকে বর্তমানে সুবিধা দিচ্ছে এবং আমার সুনামটা যতদিন থাকবে ভবিষ্যতে আমাকে কি দিবে, সুবিধা দিবে। এই জন্য সুনাম হচ্ছে সম্পদ। আরেকটা কথা আমি তোমাদের বলি, আরেকটা কথা বলি, তোমরা বলতে পারো হ্যাঁ স্যার সুনামের কিভাবে ভ্যালু হয়। অনেক সময় লেখা থাকে যে সুনাম 50,000 টাকা, ঠিক আছে, যেমন এই অঙ্কের মধ্যে আছে, যেমন অঙ্কের মধ্যে আছে দেখো সুনাম কত 80,000 টাকা। এখন তুমি বলতে পারো স্যার যে জিনিসটা দেখা যায় না সেটার 80,000 টাকা হয় কিভাবে? একটা এক্সাম্পল, ঠিক আছে, ধরো আমার এখন 11 প্লাস একাডেমি যতটুকু সুনাম আছে, তুমি চাচ্ছ আমার প্রতিষ্ঠানে আইসা কি ক্লাস নিতে, প্রতিষ্ঠানে আইসা ক্লাস নিতে চাইতেছো। ধরো তুমি এসিসির কোন একটা ক্লাস নিবা, এসিসির কোন একটা কি নিবা, ক্লাস নিবা। এখন আমি যে আমার এই প্ল্যাটফর্ম আমি কষ্ট করে আমি যে সুনাম অর্জন করেছি, সেই সুনামের অর্জন আমি যে সুনাম অর্জন করছি, তুমি আইসা আমার প্ল্যাটফর্মে ক্লাস নিবা, এর জন্য তুমি যে পরিমাণ টাকা ইনকাম করবা আমি তোমাকে সেই টাকা দিব না। কি করবো না? সেই টাকা দিব না। কারণ আমি অবশ্যই বলবো যে আমার প্রতিষ্ঠানে একটা সুনাম আছে এবং এটার একটা ভ্যালু আছে। তুমি তখন প্রশ্ন করবা স্যার আপনার প্রতিষ্ঠানের ভ্যালু কত টাকা? আমি বলবো হ্যাঁ আমার প্রতিষ্ঠান, আমি এই পরিমাণ সুনাম অর্জন করেছি, তো আমার প্রতিষ্ঠানে যদি তুমি ঢুকতে চাও, সবকিছু সমান সমান নিতে চাও, তাহলে আমাকে 5 লাখ বা 10 লাখ টাকা দিবে। ঠিক আছে, এটা আমার কিসের জন্য? সুনামের জন্য। জাস্ট আমি সুনাম অর্জন করছি, সেই সুনামের সুবিধাটা তুমি বুক করবা, এই জন্য আমি এটাকে কি করে দিলাম, এটা টাকার অঙ্কের মাধ্যমে একটা ভ্যালুয়েশন করে দিলাম যে আমার প্রতিষ্ঠানের সুনামের ভ্যালু হচ্ছে 10 লাখ টাকা। এই জন্য সুনাম দেখা যায় না, ধরাও যায় না, কিন্তু এটা একটা কি থাকে, ভ্যালু থাকে। আর এই সুনাম হচ্ছে আমার প্রতিষ্ঠানের জন্য কি, সম্পদ। বুঝতে পারছো? মনে থাকবে। এইভাবে আমাদের সুনামটা আমাদের সম্পদে আসছে, এবং সম্পদের কেন ব্যালেন্স বা ভ্যালুয়েশন কেন করা হয়েছে বা টাকার পরিমাণে কেন করা হয়েছে, আমি যে উদাহরণটা দিচ্ছি সেই উদাহরণের মাধ্যমে তুমি বুঝে নিতে পারবে। ওকে, আচ্ছা সবাই একটু সুনামটা ক্লিয়ার লিখে দাও। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে সুনামের অবলোপন বলছে, সুনামের অবলোপন বলছে। আগে সুনামটা একটু ক্লিয়ার লিখে দাও। কতক্ষণ হয়েছে ক্লাস? 47 মিনিট হয়ে গেছে ক্লাস। সুনামটা একটু ক্লিয়ার লিখে দাও। ওকে, সুনামটা একটু ক্লিয়ার লিখে দাও। আচ্ছা, তো আমি তোমাদের র্যামিনের জন্য আরেকটা ক্লাস নিয়ে আসবো নেক্সট ক্লাসে। ওকে, 50 মিনিটের মধ্যে আমরা ক্লাসটা শেষ করে দেবো, এটা একটু সময় হয়ে গেছে। আচ্ছা, সুনামের অবলোপন নিয়ে আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে কথা বলবো। আমি আবার কম সময়ের মধ্যে কথা বলতে পারি না, অনেক কিছু মানে সময় নিয়ে কথা বলতে হয়, বুঝছো? তো আমি তোমাদের একটা বিষয় বুঝাই দিই, অবলোপন জিনিসটা কি। ধর তুমি সুনামের ভ্যালু ধরছো 80,000 টাকা। এখন এই সুনামের ভ্যালুটা দিন দিন কমতেছে, দিন দিন কি কমতেছে। ধরো এই বছর তোমার তুমি সুনামের ভ্যালুটা ধরছো, ধরো হচ্ছে যে 80,000 টাকা ধরছো, ধরো এই ভ্যালুটা ধরছো হচ্ছে 10 বছরের জন্য। হ্যাঁ 10 বছরের জন্য আমার সুনামের ভ্যালু 80,000 টাকা থাকবে। কত বছরের জন্য? 10 বছর। কত বছর? 10 বছর। তুমি চিন্তা করছো যে হ্যাঁ তোমার এই ভ্যালুটা 10 বছরের জন্য থাকবে। তুমি 10 বছর ভ্যালু ধরে তুমি একজন লোক নিছো তোমার প্রতিষ্ঠানে, যার বিনিময়ে তার কাছে কি 80,000 টাকা নিছো, অথবা 10 বছর ভ্যালুয়েশন করছো তুমি টাকা এই 80,000 টাকায়। এখন তোমার যখন দিন যাবে এই সুনামটা কি, তুমি যে ভ্যালুয়েশন করছো 80,000 টাকা, তখন এই দিন যাওয়ার কারণে তোমার সুনামের ভ্যালুয়েশন একটু কমে যাবে। যখন ধরো 1 বছর চলে গেছে, 8,000 টাকা ভ্যালুয়েশন কমে গেছে। এই 8,000 টাকাতে তোমার সুনামের ভ্যালুয়েশন কমে গেছে, এটাকে বলা হয় কি, সুনামের অবলোপন। অবলোপন শুরু অবলোপন, এটাকে সুনামের অবলম্বন বলা হয়। এই সুনামের অবলম্বনটাকে মূলত বলা হয় কি, খরচ। সুনামের অবলম্বন মূলত কি বলা হয়, খরচ বলা হয়। ঠিক আছে,
ওকে, তো তোমাদের কাছে এখন একটা প্রশ্ন হচ্ছে, আমি আরেকটা ক্লাস রেয়ামিলের উপরে দিব। এই রেয়ামিলের উপরে আমি যে ক্লাসটা দিব সেটা হচ্ছে তোমাদের ইচ্ছা মতো রেয়ামিল দিবা, ঠিক আছে? ইচ্ছা মতো আমাকে রেয়ামিল দিবা, আমাকে ক্লাসের 2-3 ঘন্টা আগে দিয়ে দিলে হবে, আমি টাইপিং করে তোমাদের সামনে এটা সলভ করে দেবো, ঠিক আছে? কোনো সমস্যা নাই। এটা হচ্ছে একটা। দ্বিতীয় কথা হচ্ছে, তোমরা কি সংশোধনীয় রেয়ামিল করবা? সংশোধনীয় রেয়ামিল কি তোমরা করবা? যে রেয়ামিলের সমন্বয় থাকে, যদি করতে চাও তাহলে আমাকে বলবা, আমি অবশ্যই এটা ক্লাস রেডি করবো, কারণ আমি সংশোধনীয় রেয়ামিলের ক্লাস রেডি করি নাই। আচ্ছা, ওকে, তাহলে কি বললাম যে নেক্সট ক্লাসে আমি আরেকটা ক্লাস দিব, তোমরা রেয়ামিলের যত কঠিন রেয়ামিল আছে আমার কাছে দিবা, আমি সেটা সলভ করে দেব, ঠিক আছে? যে কোনো বোর্ডের হোক, যে কোনো বইয়ের হোক। আর তোমরা যদি সংশোধন রেয়ামিল করতে চাও অবশ্যই আমাকে বলবা, আমি সেটা করে দেব। ওকে, তো আজকে এই পর্যন্তই, আমাদের ক্লাসটা অনেক বড় হয়ে গেছে। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে অ্যাকাউন্টিং হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র নিয়ে আগামী মঙ্গলবারে। আর কালকে হচ্ছে তোমাদের আইসিটি ক্লাস, সবাই জয়েন করো, ঠিক আছে? ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।